আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা পড়বো হলো তোমার হোমিওস্ট্যাসিস মেইনটেনেন্স অফ এ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন ইন্টারনাল এনভায়রনমেন্ট তো অবশ্যই তোমরা পরিচিত হইছো, তাই না? তো আজকে আমরা জাস্ট এই হোমিওস্ট্যাসিস যে ওয়ার্ডটা আছে, এই হোমিওস্ট্যাসিস ওয়ার্ডটার উপর বেশি ফোকাস দিব। ওকে, দেখো এই জায়গায় আমি লিখছি হোমিওস্ট্যাসিস, HOMEO হোমিওস্ট্যাসিস। আরেকটা ওয়ার্ড লিখছি হেমোস্ট্যাসিস। কনফিউশন আগে ক্লিয়ার করে রাখো। হেমোস্ট্যাসিস মানে হলো তোমার ব্লাড কোয়াগুলেশন। ওকে, ব্লাড কোয়াগুলেশন যে প্রসেস সেটা হলো তোমার হেমোস্ট্যাসিস, অর্থাৎ রক্ত তোমার যে ক্ষরণ হইতেছে এটা প্রক্রিয়াটা বন্ধ করার যে প্রসেস সেটা বলতেছে হেমোস্ট্যাসিস হলো এটা। এটা তোমরা যখন ব্লাড চ্যাপ্টারে পড়বা তখন এই জিনিসটা তোমরা পড়বা। এখন আমরা হোমিওস্ট্যাসিস পড়বো, বাট আমি আগে তোমার মানে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এটা হলো হেমোস্টেসিস মানে ব্লাড কোয়াগুলেশন যে প্রসেসটা চলতেছে তোমার বডিতে, এটা হলো হেমোস্টেসিস মানে রক্তর ক্ষরণ বন্ধ করার প্রক্রিয়া। আর হলো এটা হলো তোমার হেমো, আর এটা তোমার হোমিও, দেখো একটা ও আছে কিন্তু, হোমিওস্ট্যাসিস। ওকে, তো হোমিওস্ট্যাসিস মানে কি তোমার বডির ইন্টারনাল যে ইনভায়রনমেন্ট। এখন ইন্টারনাল ইনভায়রনমেন্ট কি সেটা তো অবশ্যই এখন বুঝতে পারতেছো, গত লেকচারে তো আমরা এটাই বলছি। তোমার বডির যে ইন্টারনাল ইনভায়রনমেন্ট যে আছে সেটার যে একটা মেইনটেনেন্স রাখছে, সেটাকে যেন একটা স্টেবল পর্যায়ে থাকে সেটা বুঝাইতেছে। এখানে যদি তুমি ওয়ার্ডটাকে ভানো হোমিও আর হলো স্ট্যাসিস, হোমিও মানে বুঝাইতেছে, মানে কি বুঝায়, মানে একই আছে তোমার মানে তোমার স্ট্যাসিস মানে স্থিতি বজায় রাখতেছে, একই স্থিতি বজায় রাখতেছে। তোমার বডির ইনভায়রনমেন্টের যেন কোনো চেঞ্জ আসতেছে না। মানে যেমন ধরো তোমার বডির, আমরা তো অ্যাভারেজে বডির পিএস কি ধরি 7.4, এটা যেন কোনো ক্রমে ধরো 7.5 বা 7.6-এ না যায়, এটা যেন না যায়, কারণ গেলেই সমস্যা। তারপরে তোমার টেম্পারেচার অ্যারাউন্ড 37 ডিগ্রি আমরা ধরে থাকি, কোনো কারণে টেম্পারেচার যেন কম বেশি হইলে পরে এটা আবার মেনটেন্স আনতে পারে। তো এরকম তো জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, কিন্তু এগুলো তোমার বডির সেলুলার লেভেল, মলিকুলার লেভেল, সব লেভেলে এই জিনিসগুলো ঘটতেছে, আমরা সবই দেখবো ইনশাল্লাহ। তো এখন এটা আমরা একটু পরিচিত হইলাম, দুটার কনফিউশন তোমাকে ব্রেক করে দিলাম। এখন আমরা আপাতত একটু পরিচিতটা দেখবো। এখন ইন্ট্রোডাকশনটা দেখো, হোমিওস্ট্যাসিস ইন 1929 আমেরিকান। এর আগে আমরা একটা পড়ছিলাম মনে করে দেখো, ওই জায়গায় কিন্তু ক্লড বার্নার্ড পড়ছিলাম, যেটা ছিল ফ্রেন্স, এটা আমেরিকান। ওকে, আমেরিকান ফিজিওলজিস্ট ওয়াল্টার ক্যানন, বা অনেক সময় ওয়াল্টার বি ক্যাননও বলা হয়। তো ওয়াল্টার ক্যানন ইন্ট্রোডিউস দ্য টার্ম হোমিওস্ট্যাসিস, এটাও একটা ইম্পর্টেন্ট এবং তোমাকে এটাও জিজ্ঞাসা করবে ওয়াল্টার বি ক্যানন। সো মনে রাখবা যে ওয়াল্টার কি ব্যানন বলছে হোমিওস্ট্যাসিস। আর এর আগে আমরা যেটা পড়ছিলাম মনে আছে তো, যে তোমার মিলিউ ইন্টেরিয়র, এই যে মিলিউ ইন্টেরিয়র যেটাকে বলছিল, যেটা বলছিল তোমার ফ্রেঞ্চ ফিজিওলজিস্ট ক্লড বার্নার্ড। সো এর কনফিউশন জন্য একটু ক্লিয়ার থাকে। আর একটা কথা বলে রাখি যে ফ্রেঞ্চ ফিজিওলজিস্ট ক্লড বার্নার্ড যে মিলিউ ইন্টেরিয়র বলতে তোমার এই ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা মানে মেইনটেন্সি বুঝাইতেছিল, কিন্তু সে ওই সময় হোমিওস্টেসিস যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ব্যবহার করে নাই। ব্যবহার কি করছে ওয়াল্টার বি ক্যানন, এই যে ওয়াল্টার ক্যানন এই হোমিওস্টেসিস ওয়ার্ডটা ব্যবহার করছে। সো কনফিউশন আশা করি ব্রেকডাউন আছে। টু ডেসক্রাইব দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু মেইনটেইন স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট। এক কথায় যদি তোমাকে বলে হোয়াট ডু মিন বাই হোমিওস্টেসিস, তুমি বলবো হোমিওস্টেসিস মানে যে তোমার বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটা যেন একটা মেইনটেন্স ব্যালেন্স অবস্থায় থাকতেছে, এটা হলো হোমিওস্টেসিস। দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট রেফার্স টু এক্সট্রাসেলুলার ফ্লুইড, যেটা আমরা আগেই বলে দিছি। এখন দেখো ডেফিনেশন অফ হোমিওস্টেসিস। তো তোমরা যখন ডেফিনেশন পড়বা তোমরা অবশ্যই এটা পড়বা না, এটা বইয়ের থেকে ব্যালেন্স করে লেখা। তোমরা যখন পড়বা এটা পড়বা, মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্টেসিস। তোমরা এটাই পড়বা আমি জানি, বাট এটা তোমাদের পড়তে হবে না, এটা জাস্ট আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তো দেখো ডেফিনেশন বলতে এটা বড় একটু, হোমিওস্টেসিস ইজ দ্য ডাইনামিক প্রসেস। হোমিওস্টেসিস হলো একটা ডাইনামিক প্রসেস। এখন এই জায়গায় আমি ডাইনামিক ওয়ার্ডটা মার্ক করছি। ডাইনামিক বলতে তুমি কি বুঝতেছো? ডাইনামিক প্রসেস মানে তোমার বডিতে এই কাজটা সবসময় চলমান আছে, সবসময় এটা চলতেছে। মেইনটেন্সের তো দরকার, তোমার বডিতে এটা সবসময় অল টাইম চলতেই আছে। হ্যাঁ, তোমার বডির এই হোমিওস্টেসিসটা অল টাইম চলতেছে যাতে কোনো কারণে ডিসরাপশন না হয়। সো এই জন্য এটাকে বলে ডাইনামিক প্রসেস, বাই হুইচ দ্য বডি মেইনটেন্স, মানে এই প্রসেসটা অল টাইম তোমার বডিতে চলতে আছে। মেইনটেন্সের রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট। রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, রিলেটিভলি কনস্ট্যান্ট বলতে আমি তোমাকে আর কি যেটাই বললাম যে তোমার বডি টেম্পারেচার আমরা কত 36 থেকে এরকম তুমি ধরো 37.5 এরকম আমরা ধরতেছি, একটা রিলেটিভ একটা মান আমরা ধরতেছি। এটার মধ্যে থাকলে ঠিক আছে তোমার বডি ওকে, বাট কোনো কারণে বেশি কম বেশি যদি হয়ে যায় সেটা বডি আবার ওইটা ব্যালেন্সে আনবে, এই লিমিটের মধ্যে ওটা আনতে হবে। কোনো কারণে ধরো 40-এ চলে গেলো টেম্পারেচার, না বডি এটা চায় না, বডি চাই এটাই মানে এই টেম্পারেচারটা বডি দরকার একটা রিলেটিভ, এই টেম্পারেচার বডি আবার মানে এনে দেবে। আবার পিএস এর কত তোমরা একটা রেঞ্জ পড়ে থাকো না, 7.35 টু 7.45, বাট এবার আছে 7.4 ধরতেছো, ঠিক আছে। বাট কোনো কারণে যেন এই তোমার পিএসটা এর কোনো কারণে যেন পিএসটা 7.5 বা 6-এ না চলে যায়। যদি কোনো যাওয়ার পসিবিলিটি যদিই থাকে তখনই বডি আবার কম্পেনসেশন করে। কম্পেনসেশন মানে হলো তোমার বডির চেঞ্জটাকে পরিবর্তন করে আগের অবস্থায় নিয়ে আসবে।
আগের অবস্থায় নিয়ে আসবে, মানে যে অবস্থায় বডি সুইটেবল করতেছে ওই অবস্থাতে আনবে, এটা বলতেছে কম্পেনসেশন। তো যাই হোক, তো এই অবস্থায় আনবে, এটাই মূলত হোমিওস্টেসিস। মানে এরকম তোমার বডিতে কিন্তু অল টাইম চলতেছে। ওকে, আমরা তো জাস্ট এখন একটা শুরুর চ্যাপ্টার পড়তেছি, আমরা তো ফিজিওলজি পড়বো, আরো ডিপলি যখন যাবো এই জিনিসগুলো আমরা আরো দেখবো। তো এটা আগে বলতেছে যে রিলেটিভলি কনস্ট্যান্ট internal environment through continuous physical adjustment, the physiological adjustment despite changes in the external environment or internal disturbances, despite changes in the external environment or internal সাবস্টেন্সেস। অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে তোমার বডির ঠান্ডা গরম বা খাবার বা এক্সারসাইজ, এগুলো সাপেক্ষে তোমার চেঞ্জগুলো আসতেছে। যেমন তুমি তো এক্সারসাইজ যখন করতেছো, যখন তুমি এক্সারসাইজ করতেছো তোমার কি হার্টবিট বাড়তেছে না? এটা কেমনে বাড়তেছে? হার্ট রেট বাইরে যেতেছে, তাই না? তো হার্ট রেট কেন বাড়তেছে? কারণ তোমার যে পেরিফেরাল সার্কুলেশন আছে, অর্থাৎ বডির যে তোমার আপার লিম্ব লোয়ার লিম্বে, এতে যাতে সার্কুলেশনটা বাড়ে যায়, যেন হার্টের পাম্পিং অ্যাকশনটা অনেক বেশি বাইরে যাইতেছে। কারণ এক্সারসাইজ করলে পরে এই জিনিসটা হয়, তো তোমার বডি এটা ডিটেক্ট করতে পারতেছে, তো সাথে সাথে ব্রেইনে সিগন্যাল যাইতেছে এবং ব্রেইন থেকে আবার সিগন্যাল হার্টে যাইতেছে, হার্ট এই কাজটা করতেছে। তো এটাকে একটা বলতেছে এক্সটার্নাল ইনভায়রনমেন্টের সাপেক্ষে এগুলো হইতেছে। বা তোমার ঠান্ডা লাগলে পরে যে তোমার একটা ওয়ার্ম ক্লোথ তুমি চাও, এই জিনিসগুলো আর কি হইতেছে। দেন ইন্টারনাল সাবস্টেন্সের মধ্যে কি হইতে পারে? তোমার বডির যেমন ধরো গ্লুকোজ লেভেল বাইরে যাইতেছে, ইন্টারনাল একটা সাবস্টেন্স না? তোমার বডির যদি গ্লুকোজ লেভেলটা বাইরে যায় তো তোমার বডির জন্য ক্ষতিকর, হাইপারগ্লাইসেমিয়া প্রডিউস করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কি ইনসুলিনকে রিলিজ হতে হবে যাতে তোমার গ্লুকোজ লেভেলটা সে কমায় দেয়। তো এই যে একটা ইন্টারনাল সাবস্টেন্সেস তোমার বডির হোমিওস্টেসিস ডিসরাপ্ট করতেছে, বাট তোমার বডিটা আবার মেইনটেন্স করতেছে, কিন্তু তোমার বডি অটোমেটিক্যালি এই জিনিসটা মেইনটেন্স করতেছে। তো এই যে এইসব ইম্পর্টেন্ট জিনিসপত্র তোমার বডিতে ঘটতেছে, অহরহ ঘটতেছে, অল টাইম ঘটতেছে, বুঝছো? তোমার বডিতে পুরো হোমিওস্টেসিস অল টাইম একটা প্রসেস মাধ্যমে ঘটতেছে। তো এটাই আর কি তোমার হোমিওস্টেসিস ডেফিনেশন একটু ব্রডলি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর দেখো নেচার অফ হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস ইজ আ ডাইনামিক রাদার দ্যান স্ট্যাটিক, বললাম আর কি, তোমার বডি তো অল টাইম এটা বলতেছে, একটু আগে যেটা বললাম, ফিজিওলজিক্যাল ভ্যারিয়েবলস ডু নট রিমেন অ্যাবসলুটলি কনস্ট্যান্ট বাট ফ্ল্যাকচুয়েট উইথ ইন এ ন্যারো নর্মাল রেঞ্জ। মানে অ্যাবসলুটলি কনস্ট্যান্ট মানে বলতেছে ওটাই যে তোমার যে একদম 7.4 আছে এমন না, একটা ন্যারো নর্মাল রেঞ্জের মধ্যে আছে, 7.35 টু 7.45, ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে আছে, এটাই বুঝাইতেছে। এক্সাম্পলস অফ রেগুলেটেড ভেরিয়েবল, যেমন তোমার বডির টেম্পারেচার আছে না? দেন তোমার ব্লাড ব্লাড পিএইচ আছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার বডির টেম্পারেচার ওঠানামা করে, রেসপন্স চলে যাবে তোমার ব্রেইনে, ব্রেইন থেকে এটাকে যেভাবে আবার সিগন্যাল আসবে যে এটাকে অবশ্যই কমাইতে হবে, বাড়লে পরে কমাইতে হবে। দেন তোমার ব্লাড পিএইচ নর্মালে রাখতে হবে, কারণ ব্লাড পিএইচ এর এদিক সেদিক হলে তোমার এনজাইম ডিস্ট্রয় হয়ে যাবে। আর তুমি তো জানো তোমার বডিতে প্রত্যেকটা ফাংশনে এনজাইম মাস্ট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। দেন ব্লাড গ্লুকোজ লেভেল যদি বাইরে যায় তাহলে কি ইনসুলিন গ্লুকান দিয়ে এটা কন্ট্রোল করতে হবে। এখন ব্লাড গ্লুকোজ লেভেল যখন বাড়তেছে, গ্লুকোজ লেভেল ধরো বাড়িয়ে গেছে, তোমার ব্রেইন একটা সিগন্যাল গেছে যে ভাই তোর বডির গ্লুকোজ লেভেল বাড়তেছে, যেভাবে হোক এটা কমাইতে হবে। তো সিগন্যাল অনুযায়ী তোমার ইনসুলিন গ্লুকাগন এই জিনিসগুলো আর কি রিলিজ হইতেছে, এগুলো তোমরা অবশ্যই জানো। দেন ইলেকট্রোলাইটের একটা কনসেন্ট্রেশন তোমরা জানো, কারণ হার্টের, দেন তোমার মানে এক কথা বলতে গেলে নার্ভ এবং তোমার মাসেলের কন্ট্রাকশনের জন্য তোমার খুবই ইম্পর্টেন্ট পটাশিয়াম সোডিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো খুবই দরকার। এই জিনিসগুলো যেন না বাড়ে, ক্যালসিয়াম এই জিনিসগুলো যেন মানে একটা রেঞ্জে একটা লিমিটের মধ্যে থাকে, এটা আর কি আমার মূল উদ্দেশ্য, এটাই বলতেছে হোমিওস্টেসিস। দেন ব্লাড প্রেশার যেন ঠিক থাকে, এই জিনিসগুলো অক্সিজেন কনসেন্ট্রেশন ঠিক থাকে, এটা সেল সার্ভাইভালের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আর কি তোমার হোমিওস্টেসিস, বুঝছো? মানে একটু হোমিওস্টেসিস টার্ম টার্মটা আমি একটু ব্রড আকারে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু যাতে ভিডিওটা যাতে তোমার একবার দেখলে পরে তোমার মাথায় যেন জিনিসগুলো মানে ক্যাচ করে, ভালোভাবে ক্যাচ করে, এই জন্য আর কি আমি বারবার জিনিসগুলো আমি বলতেছি। তারপর দেখো ইন্টারনাল এনভায়রনমেন্ট মিলিউ ইন্টেরিয়র, যেটা আমি গতকালকেও বলছি, একটু আগে হয়তো বলে দিছি, তোমার মানে ব্রেকডাউন করে দিছি কনফিউশন। আর এখানে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে কি কি কাকে বোঝাইতেছে? তোমার রিসেপ্টরটাকে বোঝাইতেছে, এবং এটার অপর নামই মিলিউ ইন্টেরিয়র। এখানে এটা আর কি বলছে, মেইনলি ব্লাড প্লাজমা ইন্টেস্টিনাল ফ্লুইড এবং লিম্ফ, দিস ইজ ফ্লুইড সাপ্লাই সেলস অক্সিজেন, দেন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড, মানে ওর মধ্যে আছে, গতকালকে আমি বলে দিছি। এগুলো নর্মাল সেলুলার মেটাবলিজম এবং সেল সার্ভাইভালের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাই হলো তোমার মিলিউ ইন্টেরিয়র। তো এখানে কিছু ফিগার আসলে আমি অ্যাড করছিলাম, মানে এগুলো আসলে বলতে তোমার বডির নর্মালি হইতেছে আর কি, তোমার বডির পুরো হোমিওস্টেসিস তোমার সব কিছুই তোমার বডির সাথে আর কি রিলেটেড। তোমার হাইপোথ্যালামাস আছে, রেগুলেটস টেম্পারেচার অ্যান্ড অসমোটিক প্রেশার, এগুলো আমরা পড়বো সময়ের সাথে সাথে, তোমরা টেম্পারেচার রেগুলেশন পড়বা, তোমরা কিডনির বিভিন্ন মেইনটেন্সগুলো পড়বা, সবই তোমরা পড়বা। সো এগুলো আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো, বাট আমি জাস্ট ফিগারটা অ্যাড করছি আর কি, তোমার বডির যে হোমিওস্টেসিসের মধ্যে এগুলা রোল প্লে করতেছে। তোমার কিডনি তোমার মেইনটেন্স করতেছে, তোমার ওয়াটার ব্যালেন্স ইলেকট্রোলাইট ব্যালেন্সও তোমার কিডনি মেইনটেইন করতেছে না? দেন তোমার ব্লাডের আলাদা কাজ আছে, ব্লাডও তোমার বডিতে গুরুত্বপূর্ণ রোলস প্লে করতেছে। তো মানে এগুলো সবই হোমিওস্টেসিস মেকানিজমের মধ্যে কাজ করতেছে এক কথায়। দেন প্যানক্রিয়াস কি তোমার রেগুলেটস ব্লাড গ্লুকোজ লেভেল। দেন স্কেলেটাল মাসেল কন্ট্রাক্টস, মানে এখানে বলতেছে তোমার হিট আর কি রিলিজ করতেছে, যদি তোমার বেশি মানে যখন আর কি এক্সট্রা গরম লাগে তখন হার্ট যে একটু কাঁপাকাঁপি বা ট্রেমর করে, তার মাধ্যমে তোমার হিটসটা রিলিজ করে, এটা আর কি বুঝাইতেছে। মানে এক কথা বলতে গেলে তোমার বডির হোমিওস্টেসিস মেকানিজম সেম ফিগারই, ঠিক আছে?
এই জিনিসগুলো আর কি তোমার বডিতে হোমিওস্টেসিসের মাধ্যমে সব কিছু হইতেছে এক কথায় বলতে গেলে। কিন্তু হোমিওস্টেসিস জাস্ট মানে পড়বা আর জাস্ট মানে এই জিনিসগুলো আর কি দেখবা। আর মেকানিজম অফ হোমিওস্টেসিসের মধ্যে আসলে মানে হোমিওস্টেসিস প্রাইমারি রেগুলেটেড বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। বাট নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম আপাতত আমি দেখাইতেছি না, একটু পরেই এটা আসবে। আপাতত আমরা মনে করি যে যেটা দেখাবো সেটা তো তোমার দ্য বেসিক কম্পোনেন্টস অফ এ ফিডব্যাক সিস্টেম ইনক্লুড স্টিমুলাস, রিসেপ্টর, কন্ট্রোল সেন্টার অ্যান্ড ইফেক্টর। এই জিনিসটা একটু বুঝো। স্টিমুলাস, রিসেপ্টর, কন্ট্রোল সেন্টার অ্যান্ড ইফেক্টর, এই টার্মটা একটু বুঝাই দেখো। এখন স্টিমুলাস বলতে কি বুঝতেছো তুমি? হোয়াট ডু মিন বাই স্টিমুলাস? এখন বাই চান্স তোমার বডির টেম্পারেচার, পাশে একটা এক্সাম্পল দেখো, তোমার ধরো বডি টেম্পারেচার 37 ডিগ্রি অ্যাভারেজ ধরলাম আমরা, এবং এর চেয়ে বেশি হয়ে গেছে কোনো কারণে, 37 ডিগ্রি বেশি, ধরো তোমার 40-এ চলে গেছে, ঠিক আছে, 40-এ চলে গেছে। এখন তোমার সেন্সর, এখন বডির যে টেম্পারেচার আছে, টেম্পারেচার তো বাড়তেছে, এখন তোমার বডিতে তো অবশ্যই সেন্সরি নার্ভসগুলো আছে না? এখন এটা তো অবশ্যই ডিটেক্ট করতে পারতেছে। এখন তোমার গরম লাগতেছে কেন? এই সেন্সরি নার্ভসগুলো ডিটেক্ট করতে পারতেছে দেখেই তো গরম লাগতেছে, তাই না? এখন এই জিনিসগুলো তোমার স্কিনে আছে, ব্রেনে আছে, তো এখানে সিগন্যাল যাইতেছে, হ্যাঁ তোমার বডির মানে টেম্পারেচার বাইরে গেছে। তো এটাকে বলতেছে সেন্সরি, সেন্স করতে পারতেছে, এটাকে সেন্সর বলতেছে। এখন তোমার কন্ট্রোল সেন্টার, তোমরা তো জানো, তোমার কন্ট্রোল সেন্টার এক কথা তুমি ব্রেন মনে রাখো, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হলো তোমার কন্ট্রোল সেন্টারে চলে গেছে ইনফরমেশন যে বডির টেম্পারেচার বাইরে গেছে, আমাদেরকে এটাকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজের জন্য তোমার কি, তোমার যে কন্ট্রোল সেন্টার থেকে ইনফরমেশন যাবে, এখন এই জন্য তোমার সোয়েট গ্ল্যান্ডস, অর্থাৎ তোমার ঘাম হবে, দেন তোমার ঘাম হবে যাতে তোমার কি বডির টেম্পারেচারটা রিলিজ হয়ে যাইতেছে, এটাকে বলতেছে এফেক্টর। অর্থাৎ তোমার বডির মানে এই মেকানিজমের মাধ্যমে যেভাবে হোক তোমার টেম্পারেচারটা কমানোর চেষ্টা করতেছে আর কি, অর্থাৎ 37 আনার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলো আর কি বলতেছে হলো তোমার, কি বলতেছে তোমার মানে কম্পোনেন্টস, তুমি এক কথায় তোমার হোমিওস্টেসিসের কম্পোনেন্টস হিসেবে তুমি এগুলা মনে রাখতে পারো, বুঝছো? তোমার স্টিমুলাস, রিসেপ্টর, কন্ট্রোল সেন্টার আর ইফেক্টর, এই জিনিসগুলো জাস্ট আমি বোঝানোর সাথে বললাম, ঠিক আছে। এই জিনিসটা আমি আরেকবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন ধরো আবার স্টিমুলাস, আমি আরেকবার দুইবার বলতেছি, তখন আশা করি মাথায় একদম ঢুকে যাবে। স্টিমুলাস মানে ডিস্টারবেন্স হোমিওস্টেসিস ইনক্রিজিং অর ডিক্রিজিং, বুঝছো? স্টিমুলাস মানে তখন হইতেছে, আমরা আমরা একটা এক্সাম্পল নিই, ধরো তোমার ব্লাড গ্লুকোজ লেভেলই, ঠিক আছে, তোমার বডির ব্লাড গ্লুকোজ লেভেল আমরা ধরো বাইরে গেছে, এটা ধরো স্টিমুলাস। এখন ব্লাড গ্লুকোজ লেভেল বাইরে গেলে পরে তোমার বডি এটা বুঝতে পারবে যে হ্যাঁ আমার বডির, তোমার বডির সিস্টেমের মধ্যে এটা আছে যে ব্লাড গ্লুকোজ লেভেল বাইরে গেছে। এখন বাইরে গেলে পরে এখন মনিটর হইতেছে, এখন মনিটর হইলে পরে এখন যে ব্লাড গ্লুকোজ লেভেল বাইরে গেছে, এখন মানে কোনো কারণে এই রিসেপ্টরটা ক্যাচ করতে পারছে। এখন ধরো ব্লাড গ্লুকোজ লেভেল বাইরে হলে কি হবে, তোমার যে প্যানক্রিয়াস আছে, তাই না? প্যানক্রিয়াসে হয়তো এই সিগন্যালটা গেছে যে গ্লুকোজ লেভেল বাইরে গেছে, আমাদেরকে তোমার কি, তোমার ইনসুলিনটা সিক্রেট করতে হবে, ঠিক আছে। মানে এটাই আর কি তোমার যে মানে রিসেপ্টরের মাধ্যমে এই ব্লাড গ্লুকোজ লেভেল যে বাইরে গেছে, এই বাড়ার সিগন্যালটা গেছে তোমার কন্ট্রোল সেন্টারে। কন্ট্রোল সেন্টার বলতে তোমার ব্রেইনে, ধরো সিএনএস এ এই সিগন্যালটা গেছে, এবং সিএনএস থেকে একটা সিগন্যাল আসতেছে যে তোমার ইনসুলিনের সিগন্যাল, সরি প্যানক্রিয়াসের সিগন্যাল দিচ্ছে যে ইনসুলিন রিলিজ করা শুরু করো, কারণ গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। আর ইনসুলিন কি করবে, গ্লুকোজ লেভেল এসে কমাই দেবে, ঠিক আছে। এটা হলো ইফেক্টর, মানে এই প্যানক্রিয়াসটা ইনসুলিন রিলিজ করলো যার মাধ্যমে এফেক্ট প্রডিউস হইতেছে। ওকে, রেসপন্স অল্টার্স ব্যালেন্স কন্ডিশন, দেন এই রেসপন্সটা আবার নর্মালে আনতেছে, রিটার্নস টু নর্মাল, দেন কন্ডিশনটা নর্মালে চলে আসতেছে আর কি। এটাই আর কি সিম্পল একটা উদাহরণ দিয়ে তোমার বোঝানোর চেষ্টা করলাম, সেমই আর কি, তুমি আর কি যেভাবে মনে রাখতে পারো। দেন এটাও আর কি তোমার সেমই, মানে আরেকটা এক্সাম্পল, সেটা হলো তুমি ধরো তুমি এই অবস্থায় আসো, তুমি সিট আপ দিচ্ছ, তুমি ধরো এই অবস্থায় আসো, কোনো আবার তো তুমি তো উপরে উঠবা, তাই না? এই জিনিসগুলো কিন্তু তোমার বডি যে যে হোমিওস্টেসিস জিনিসগুলো ঘটতেছে, এটা কি তোমার মনে হয় মানে এক একটা অবশ্যই এক এক টাইম লাগে, বাট এটা খুব কিছু আছে খুব দ্রুত হইতেছে। যেমন ধরো এই মেকানিজমটা কিন্তু খুব দ্রুত হইতেছে তোমার বডির উপরে, যখন তুমি উপরে উঠছো তখন কি হইতেছে, তোমার ব্লাড রেঞ্জ ফ্রম আপার বডি থেকে মানে একটা মানে ব্লাড রেঞ্জ লোয়ার বডিতে বেশি হইতেছে, যার কারণে তোমার একটা ব্লাড প্রেশারে একটা ইমব্যালেন্স ঘটতেছে, যেটাকে হোমিওস্ট্যাটিক ইমব্যালেন্স আমরা বলতেছি। ইমব্যালেন্স যখনই ঘটতেছে তখন কি তোমার যে ব্যারো রিসেপ্টর গুলো আছে, হ্যাঁ ব্যারো রিসেপ্টর গুলো তো এগুলো সেন্স করতে পারতেছে, তোমার ইমব্যালেন্সটা ব্লাড প্রেশার যে চেঞ্জ আসছে সেটা সেন্স করতে পারতেছে এবং সিগন্যাল পাঠাইতেছে সিএনএস এ। দেন সিএনএস থেকে আবার পাল্টা সিগন্যাল আসছে যে তোমার, যাতে তোমার কার্ডিয়াক সেন্টার, অর্থাৎ অ্যাক্সেলারেট হার্ট রেট যেন আবার বাড়াইতে পারে, এবং তোমার প্রেশারটা যেন আবার নর্মালে আসে, ঠিক আছে। এই সিগন্যালটা আবার হার্টে আসতে পারে, হার্ট রেট বাড়াই গেছে এবং প্রেশারটা আবার নর্মালে আসে। এটা আর কি এরকম মেকানিজমের মাধ্যমে সব কিছু চলতেছে আর কি। এটা আর কি আমি আর কি কয়েকটা এক্সাম্পল মানে এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং আমরা এক্সাম্পল আরও পড়বো, এই জায়গায় বইয়ে আরও এক্সাম্পল লেখা আছে, ঠিক আছে। এই জায়গায় বইয়ে আরও এক্সাম্পল লেখা আছে, এখানে এগুলো সবই এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা এগুলো সবই পড়বো, রেসপিরেটরি সিস্টেম, জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, এগুলা লিভার, দেন এগুলো সবই আসছে আর কি, আমরা পড়বো। তো আপাতত আমি জাস্ট 2-3টা এক্সাম্পল তোমাকে দেখাইলাম, তো এটা আর কি। দেন দেখো কি বলছে তোমার,
ইম্পর্টেন্স অফ হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস ইম্পর্টেন্স কি? হোমিওস্টেসিস এসেনশিয়াল অপটিমাল এনজাইম অ্যাক্টিভিটি নর্মাল সেলুলার মেটাবলিজম, মানে এক কথায় এনজাইম কিন্তু তোমার বডিতে মাস্ট দরকার, তোমার মেটাবলিজমের সাথে এনজাইম ওতপ্রোতভাবে জড়িত। এখন তুমি তো অবশ্যই জানো বডির পিএইচ এর এদিক সেদিক হলে পরে তোমার অ্যাসিডোসিস অ্যালকালোসিস প্রডিউস হচ্ছে, এর মাধ্যমে তোমার বডির যে এনজাইম আছে এনজাইমের কাজ করার ক্ষমতা চলে যায়। কারণ তোমরা অবশ্যই এনজাইমের একটা ক্যারেক্টারিস্টিক পড়ছো যে এনজাইম একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করতে পারে। সো এই জিনিসগুলো খুবই দরকার, একটা নির্দিষ্ট পিএইচ এ কাজ করতেছে, তাই না? দেন প্রপার ফাংশনিং অফ অর্গানস অ্যান্ড সিস্টেম, তোমার অর্গান সিস্টেমগুলো কাজ করার জন্য সার্ভাইভাল অফ দ্য অর্গানিজম। ফেইলার অফ হোমিওস্ট্যাটিক মেকানিজম ক্যান লিড টু ডিজিজ অর ডেথ। হোমিওস্ট্যাসিস মেকানিজম কিন্তু তোমাকে যদি কোনো কারণে ফেইলার হয় কখন? এখন দেখো ফেইলার হয় কখন, যখন তোমার ডিজিজ কন্ডিশন হইতেছে, তখন তোমার ফেইলার হইতেছে, তখন এই হোমিওস্ট্যাসিস কাজ করতে পারতেছে না, তখন আলটিমেটলি ডেথ পর্যন্ত হইতেছে না? তো এই জিনিসটা আর কি হোমিওস্ট্যাসিস ইন হেলথ অ্যান্ড ডিজিজ। ইন হেলথ হোমিওস্ট্যাটিক মেকানিজম এফিসিয়েন্টলি কাউন্টারঅ্যাক্ট ডিস্টারবেন্সেস। কাউন্টারঅ্যাক্ট মানে হলো, ধরো তোমার কোনো চেঞ্জ আসছে না, যে চেঞ্জটা আসতেছে ইমব্যালেন্সটা হইতেছে, ওটাকে আবার ঠিক করে দেওয়া। হ্যাঁ, ওটাকে আবার ঠিক করে দেয়, এটাকে বলতেছে কাউন্টারঅ্যাক্ট। কাউন্টারঅ্যাক্ট করতে পারছে ডিস্টারবেন্সগুলো ইন হেলথি পারসনে। বাট ইন ডিজিজ দিস মেকানিজমস মে বি ইম্পেয়ার্ড আর ওভারওয়েলমড। দিস মেকানিজম ইম্পেয়ার্ড, এক কথা ইম্পেয়ার্ড হয়ে যাইতেছে। যেমন ধরো তোমার ডায়াবেটিস মেলাইটাস, হার্ট ফেইলার, রেনাল ফেইলার, এই জায়গায় নর্মাল রেগুলেশনটা থাকতেছে না, গ্লুকোজ ফ্লুইডস ইলেকট্রোলাইটস ডিসরাপ্টেড হইতেছে, ঠিক আছে, এখানে ইমব্যালেন্স ঘটতেছে। সো হোমিওস্ট্যাসিস আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোমিওস্ট্যাটিক স্টেট, যদি হোমিওস্ট্যাটিক ইমব্যালেন্স ডিজিজ প্রডিউস হইতেছে এবং ফেইল টু অ্যাডাপ্ট, তখন বডি আর আগের মতন কাজ করতে ফাংশন করতে পারতেছে না। আশা করি বুঝতে পারছো। তো অবশ্যই বুঝতে পারতেছো হোমিওস্ট্যাসিস আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ফিজিওলজি। ইট রিপ্রেজেন্টস দ্য বডিজ অ্যাবিলিটি টু মেনটেন ইন্টারনাল স্ট্যাবিলিটি থ্রু কন্টিনিউয়াস অ্যান্ড কোঅর্ডিনেটেড ফিজিওলজিক্যাল প্রসেস। আমাদের বডির ফিজিওলজিক্যাল প্রসেস কোঅর্ডিনেটের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যালোয়িং অ্যাডাপ্টেশন টু দ্য ডেইলি চেঞ্জেস ইন বোথ হেলথ অ্যান্ড ডিজিজ। মানে হেলথ এবং ডিজিজ দুই ক্ষেত্রেই মানে এই চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হইতেছে। মানে তোমার ডিজিজে গেলে পরে কন্ডিশনটা আসলে তখন ইম্পেয়ার্ড হয়ে যেতেছে এবং হেলথি পার্সনরা ঠিকভাবে চলতে পারতেছে, মানে হোমিওস্ট্যাসিস মেকানিজমটা। তো এটা বুঝতে পারতেছো একটু আগে যেটা দেখালাম। আর এটা আমি দেখাচ্ছি যে কোনো কারণে যদি তোমার ডায়াবেটিস প্রডিউস হইতেছে, তখন তোমার এই সিমটমসগুলো দেখা যাইতেছে, মানে হোমিওস্ট্যাসিস ঠিকভাবে আর চলতে পারতেছে না। এটা আসলে এত ডিটেলসে লাগবে না, জাস্ট এটা আমি দেখালাম ডায়াবেটিস তখন হোমিওস্ট্যাসিস মেকানিজমগুলো ডিসরাপ্টেড হয়ে যেতেছে। সো এটুকুই আর কি। আসলে হোমিওস্ট্যাসিস মানে টার্মটা একটু ভালোভাবে পরিচয় করার দেওয়ার জন্য আর কি, আমি জাস্ট এইটুকু একটু ব্রডলি আলোচনা করছি। সমস্যা নাই, পরবর্তীতে আমি এই জিনিসগুলো নিয়েই আমি পড়াবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, অবশ্যই সবাই ভালো থাকবা।